আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিচ্চি নিশি গল্পের সিজন 2 শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাইসা এক ঝটকায় সরে গেল। আমি পিছনে তাকিয়ে দেখি নিশির চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে। তারপর নিশি বলে উঠলো, এটাই তাহলে ক্লান্তি, তাই না দীপু ভাইয়া? আমি কিছু বলতে গেলাম, কিন্তু তার আগেই ও কিছু না শুনেই পিছন ফিরে চলে গেল। নিশি চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তার পাশে যেন নিস্তব্ধ ঝড় বইছে। হৃদয়ের মধ্যে এক ধরনের ভীতি, অপরাধ বোধ আর অজানা আশঙ্কা বাসা বেঁধেছে। রায়সা কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি সরি দীপু, আমি চাইনি এমন কিছু হোক। আমি মাথা নাড়ালাম আর বললাম, এটা আমার ভুল রাইসা, তোমার কোনো দোষ নেই। কথা শেষ করে আমি সোজা আমার ঘরের দিকে রওনা হলাম। নিশিকে সবকিছু ব্যাখ্যা করে বোঝানো দরকার, কিন্তু ঘরে ঢুকে দেখি বিছানা খালি, বালিশে পানি ভেজা, যেন কান্নার চিহ্ন রেখে গেছে। আমি চারপাশ খুঁজলাম, কেউ নেই। হঠাৎ বাইরের উঠোন থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। নিশি রান্নাঘরের পিছনে দাঁড়িয়ে কাঁদছে, তার মুখ লাল হয়ে গেছে কান্নায়। আমি এগিয়ে গেলাম, তারপর আস্তে করে নিশির কাঁধে হাত রেখে বললাম, নিশি প্লিজ শোনো, আমি সব বুঝিয়ে বলবো। যা দেখছো তা আসলে। পুরো কথা বলতে না দিয়ে নিশি আমার হাত তার কাঁধ থেকে ঝাড়ি দিয়ে ফেলে বলল, আর কিছু বলো না দীপু ভাইয়া, আর কিছু না। আমি তো এতদিন ধরে ভাবছিলাম তুমি শুধুই আমার, কিন্তু তুমি কখনোই আমার ছিলে না। আমি চুপ করে গেলাম। নিশি আবার কেঁদে উঠলো আর বলল, আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি, অথচ তোমার হৃদয়ে আমার জন্য কিছুই নেই। আমি কার আশায় বাঁচছি দীপু ভাইয়া? আমি ওর হাত ধরতে চাইলাম, কিন্তু নিশি হাত ছড়িয়ে নিল। আবার বলল, আজই আব্বু আম্মুকে সব বলবো, আমি কিছু লুকাবো না, আমি থাকবো না এখানে। নিশি দৌড়ে ভিতরে চলে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পরদিন সকালে আমার ঘুম ভাঙতে হঠাৎ দরজায় আঘাত পেয়ে দেখলাম আব্বু রেগে মেগে আমার দিকে আসছে আর বলছে, দরজা খোল, তুই মানুষ না জানোয়ার। বউ থাকতে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠতা, লজ্জাও করলো না। কাছে এসে আব্বু একটা চর বসিয়ে দিল আমার গালে। আম্মু পাশে দাঁড়িয়ে অশ্রু সজল চোখে তাকিয়ে আছে। তারপর আব্বু আবার বলল, আমরা কিসের অভাব রেখেছি তোর জীবনে? মেয়েটা তোকে কতটা ভালোবাসে বুঝিস না? আমি বললাম, প্লিজ শোনো ব্যাপারটা। পুরোটা বলতে না দিয়ে আবার বলল, চুপ কর, এখনই তুই এই বাড়ি ছাড়। আমি আমার মেয়ের চোখের পানি মেনে নিতে পারবো না। তোর মতো চরিত্রহীন ছেলের জায়গায় ঘরে নেই। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। চারপাশ ঘিরে ফেলেছে অপমান, ব্যথা আর হঠাৎ নেমে আসে অন্ধকার। কোনো কিছু বোঝানোর সুযোগ পেলাম না। রায়সা দূর থেকে তাকিয়ে আছে। নিশি দাঁড়িয়ে, চোখে অশ্রু, তীব্র ঘৃণা আর গভীর কষ্টের মিশ্র। আঙ্কেলও রায়সাকে দুইটা থাপ্পড় দিল আর বলল, তোমাকে আমার বলতে এখন লজ্জাবোধ করছে। অপমান করতে খুব ভালো লাগে তাই না? তোমার জন্য একটা ছেলেকে আবার ঘরছাড়া হতে হচ্ছে। নিশির আব্বু আম্মু, মানে আমার চাচ্চু আর চাচি, কিছুই বলল না, শুধু মাথা নিচু করে আছে। আমি বললাম, চাচ্চু তুমি অন্তত আমাকে ভুল বোঝো না? কিন্তু তারাও কিছু বলল না। অবশেষে আমাকে বাসা থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেওয়া হলো। দুপুর গড়িয়ে গেছে। আমি বসে আছি রাস্তার ধারে একটা পুরনো গাছের নিচে, হাতে ছোট্ট একটা ব্যাগ, তাতে দুইটা শার্ট, একটা প্যান্ট আর কিছু কাগজপত্র। চোখের সামনে বারবার ভেসে উঠছে আব্বুর রাগান্বিত মুখ, আম্মুর কাঁদো কাঁদো চোখ আর নিশির সেই শেষ কথা, তুমি কখনোই আমার ছিলে না। আমার বুকটা যেন কেউ চেপে ধরছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জীবনে আবার এতটা একা লাগছে। মোবাইলে একটাও কল নেই, কেউ ফোন করেনি। দিন গড়িয়ে সন্ধ্যা নামলো। আমি তখন শহরের একটা বন্ধ বাস স্ট্যান্ডে বসে, পকেটে মাত্র 75 টাকা আর হাতে মোবাইল ফোন। হোটেল ঘর নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ক্ষুধা লাগছে। শেষবার খেয়েছিলাম সকালে 1 কাপ চা আর বিস্কুট। আমি কাছের একটা টং দোকানে গিয়ে বললাম, ভাই 20 টাকার বিস্কুট আর 1 কাপ চা দেন। দোকানদার বিস্কুট আর চা এগিয়ে দিল। আমি চুপচাপ খেয়ে নিলাম। চা ঠান্ডা, বিস্কুট শুকনো, তবুও এই মুহূর্তে এটাই যেন বিরিয়ানি। হঠাৎ মোবাইলে একটি নোটিফিকেশন এলো ফেসবুক থেকে। দেখলাম নিশি তার প্রোফাইল পিকচার পাল্টাছে। সাদা কালো একটা ছবি, ব্যাকগ্রাউন্ডে একটা ছোট্ট লেখা, ভরসা ভাঙলে মানুষ বদলে যায়, ভালোবাসা নয়। আমি ফ্রেমে জমে থাকা জল আটকে রাখতে পারলাম না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তখনই সিদ্ধান্ত নিলাম, আমি আবার ঢাকায় চলে যাব। কিন্তু এত টাকা কোথায় পাবো? হাতের দিকে তাকিয়ে ফোন দেখতে পেলাম। তাই আর দেরি না করে মোবাইল শপের দোকানে গিয়ে ফোনটা বিক্রি করে দিলাম। হাতে কিছু
কিছু টাকা পেলাম। সেখান থেকে রাতেই ঢাকার জন্য বাসের টিকিট কাটলাম। এখন বাসের সিটে বসে আছি। এখন বারবার শুধু নিশির কথাই মনে পড়তে লাগলো। চোখের পানিও হার মানাতে পারলাম না। এভাবে বাসের মধ্যে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ঘুম ভাঙলো বাস কন্ডাক্টরের ডাকে। উনি বললেন, এই যে ভাইয়া, উঠে পড়েন, আমরা ঢাকায় চলে আসছি। ভাইটির কথাই বাস থেকে নামলাম। কয়টা বাজে জানি না, কোথায় যাব তাও জানি না। তাই একটা পার্কে চলে গেলাম। সারাদিন ওখানেই কাটালাম। রাতেও আমি ওই পার্কের বেঞ্চে বসে থাকলাম। বাতাসে হিম ছুঁয়ে আসে, শরীর কাঁপছে। মাথা নিচু করে আমি নিজেকেই শুধু প্রশ্ন করে যাচ্ছি, দীপু তুই কি সত্যি এতটা খারাপ? কিন্তু কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। রাতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো ঠান্ডা হাওয়ার ঝাপটায়। পাশে এক বৃদ্ধ ভিক্ষুক বসে আছে। আমাকে দেখে বলল, বাবা তুমি কি নতুন ভিক্ষুক না বাড়ি হারিয়ে ফেলেছো? আমি হেসে ফেললাম আর বললাম, দুটোই। ভিক্ষুকটা মাথা নাড়িয়ে বলল, এই ঢাকা শহরটা এমনই বাবা, এখানে মানুষ নয়, সময়ই মানুষকে খেয়ে ফেলে। তারপর ওনার হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে একটা রুটি আমাকে দিল আর বলল, খাও, তুমি নতুন, তোমার খিদে বেশি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কারণ সারাদিন অনেক ক্ষুধা ছিল। ওনার হাত থেকে নিয়ে গপ গপ করে খেয়ে ফেললাম। উনি আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সেই বৃদ্ধ ভিক্ষুকের দেওয়া রুটিটি খেয়ে আমি যেন আবার নতুন করে বেঁচে উঠলাম। মানুষের জীবনে কিছু ক্ষণিকের মমতা, অচেনা কারো ছোট্ট দয়া, এগুলোর দাম পৃথিবীর কোনো মুদ্রায় মাপা যায় না। উনি আমার মাথায় হাত রেখে বললেন, বাবা কখনো দমে যেও না, মানুষ একদিন ঠিকই নিজের জায়গায় ফিরে যায়, যদি মন ভালো থাকে। আমি শুধু মাথা নেড়ে রাজি হওয়ার ভান করলাম, অথচ বুকের ভেতর তখনও ঝড় চলছে। তারপর পার্ক থেকে বের হয়ে ঢাকার রাস্তায় হেঁটে চললাম। মাথায় কোনো গন্তব্য নেই, শুধু চলছি, যেন কোথাও হারিয়ে যেতে চাই। বিকেলের দিকে এক পুরনো বন্ধুর কথা মনে পড়লো। ওর নাম সাগর। আগের বার ঢাকায় থাকতে ওর সাথে যোগাযোগ ছিল। ও ঢাকাতেই একটা দোকানে চাকরি করে, অনেক বছর যোগাযোগ নেই। কিন্তু তখন আর কিছু ভাবার সময় ছিল না। একটা পানের দোকান থেকে চেয়ে ফোন ব্যবহার করলাম। সাগরকে ফোন দিলাম। হ্যালো ভাই, আমি দীপু বলছি, চিনতে পারছিস? সাগর বলল, আরে দীপু, তুই কোথায়, কেমন আছিস? আমি বললাম, তুই এখন ঢাকায় আছিস তো? আমি একটু বিপদে আছি। সাগর একটু দেরি না করে বলল, দূরত্ব লোকেশন পাঠা, আমি আসছি। প্রায় আধা ঘন্টা পর সাগর এসে হাজির। আমাকে দেখে ওর চোখে অবাক ভাব। আমি যেন আর সেই দীপু নেই। ভাঙা চেহারা, কুঁচকে যাওয়া শার্ট, চোখের নিচে কালি। সাগর বলল, তুই তো একেবারে মরার মতো হয়ে গেছিস, কি হয়েছে বলতো? আমি কিছু বললাম না, শুধু চোখের জল টুপটুপ করে ঝরে পড়লো। সাগর আমার কাঁধে হাত রাখলো, কোনো প্রশ্ন করলো না। তারপর বলল, চল আগে আমার ম্যাচে চল। আর কোনো কথা না বলে আমি সাগরের সাথে ওর ম্যাচে চলে আসলাম। রাতে সাগরের ম্যাচে গিয়ে একটু ঘুমাতে পারলাম, কিন্তু ঘুমের মধ্যেও নিশির মুখ ভেসে উঠছে, তার সেই কথাগুলো, তুমি কখনোই আমার ছিলে না। ভোর রাতে ঘুম ভাঙলো এক স্বপ্নের মধ্য দিয়ে। আমি দেখলাম আমি আর নিশি আমাদের গ্রামের সেই পুরোনো মাঠে দাঁড়িয়ে আছি। নিশির হাতে একটা চিঠি, তাতে রক্ত লেগে আছে। সে বলছে, দীপু তুমি কেন ফিরে এলে? আমি তো তোমায় ভুলে গেছি। আমি চিৎকার করে উঠলাম, না, আমি তো এখনো ভালোবাসি। চোখ খুলে দেখি আমার কপালে ঘাম আর বুক ধকধক করছে। সাগর পাশে বসে আছে। ও চিন্তিত মুখে বলল, তোকে তো কাউন্সিলিং করাতে হবে ভাই, তুই একদম ডিপ্রেশনে চলে যাচ্ছিস। আমি হাসলাম, তবে ফেক হাসি, আর বললাম, আমি ঠিক আছি ভাই, শুধু একটা চাকরির দরকার, কোথাও কাজ জুটিয়ে দিবি প্লিজ। সাগর বলল, আমাদের দোকানে একজন হেল্পার দরকার, ছোট্ট একটা চায়ের দোকান, দিনে 12 ঘন্টা ডিউটি, বেতন সামান্য 3000 টাকা, পারবি তো? আমি বিনা দ্বিধায় রাজি হয়ে গেলাম আর বললাম, সব পারবো ভাই। এভাবে ঢাকার এক গলির ভিতরে ধুলোমাখা একটা দোকানে আমার আবার জীবন শুরু হলো। কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর সময় চোখ বন্ধ করলেই আমি দেখতে পাই নিশি দাঁড়িয়ে আছে, পেছন ফিরে তাকাচ্ছে, কিন্তু আমার দিকে আর ফিরছে না। এইদিকে গ্রামে সকালবেলা গ্রামের সেই পুরনো উঠোনে বসে আছে নিশি। চুল এলোমেলো, মুখে লাবণ্য নেই আগের মতো। এখন তার চোখে সারাক্ষণের ক্লান্তি আর অজানা এক ব্যথা। পেটে হাত বুলাচ্ছে বারবার। সে এখন 7 মাসের গর্ভবতী। নিশির আম্মু মানে চাচি আর আমার আম্মুর মুখে দুশ্চিন্তার ছাপ। মেয়ের কষ্ট আর গোপন কান্না তার চোখ এড়ায় না। আমার আম্মু পাশে এসে বসলো। আম্মু বলল, নিশিমা কিছু খাস না, সারাদিন এভাবে চুপ করে বসে থাকিস কেন?
নিশি চোখের জল মুছে বলল, খিদে নেই বড় আম্মু, পেটের ভিতরে কেউ যেন রাগ করে আছে, মনে হচ্ছে কেউ আমাকে শাস্তি দিচ্ছে। আম্মু কিছু না বলেই পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয় তার বৌমার। নিশির চোখ ভিজে আসে, গলায় গুমট কান্না আটকে আছে। নিশি বলল, বড় আম্মু, আমি কি সত্যি ভুল করেছিলাম? দীপু ভাইয়া কি এত খারাপ ছিল যে তার উপর একটু আমরা বিশ্বাস রাখতে পারলাম না? আম্মু বলল, মানুষের জীবনে ভুল সঠিক মিলেই সংসার হয় মা, কিন্তু সময়টাই এমন এসেছে যে এখন আমরা শুধু তোমার আর তোমার অনগত সন্তানের কথা ভাবছি। নিশি উঠে দাঁড়ায়, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে আসে সেই উঠোনের বাগানের দোলনার কাছে, যেখানে দীপু আর নিশি একসাথে বসে সন্ধ্যা উপভোগ করে। নিশি বলল, দীপু ভাইয়া তুমি কোথায়? তোমাকে এভাবে ভুল বোঝা আমার উচিত হয়নি, এখানে তো তোমার দোষ ছিল না, প্লিজ তুমি ফিরে এসো। বলেই চিপচিপ করে চোখের জল ফেলতে লাগলো নিশি। রাতে বিছানায় শুয়ে মাথা মুড়িয়ে কাঁদে নিশি। এভাবেই কেটে যায় আরো কয়েকটা দিন। একদিন হঠাৎ নিশির শরীরটা খারাপ হয়ে পড়ে, জ্বর, মাথা ঘোরা আর পেট ব্যথা। তাকে তড়িঘড়ি করে গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলল, স্ট্রেস খুব বেশি নিচ্ছেন, গর্ভবতী অবস্থায় এটা ঝুঁকিপূর্ণ, মানসিক চাপ না কমালে মা ও বাচ্চা দুজনেরই বিপদ হতে পারে। নিশির চোখে তখন শুধু একটা চেহারাই, দীপু। আব্বু আম্মু চাচ্চু চাচি সবাই দুশ্চিন্তায় পড়ে যায় নিশিকে নিয়ে। সবাই ভুল বুঝতে পারে দোষটা দীপুর ছিল না। এইদিকে ঢাকায় আমি দোকানের ছোট্ট বেঞ্চটায় বসে চায়ের কাপে শেষ চুমুকটা দিচ্ছি। শরীরটা ক্লান্ত, মন আরো বেশি বিধ্বস্ত। দিনের শেষে রাত যখন দোকান বন্ধ করি তখন মনে হয় নিজের ভেতরে একটা দরজা বন্ধ করে দিচ্ছি, যেটা খুলবে কেবল যন্ত্রণা আর ফেলে আসা মানুষগুলো ভেসে ওঠে। ম্যাচে জানালার পাশে জানালা ধরে বাইরে তাকিয়ে আসি। সাগর হঠাৎ পাশে এসে বসলো আর বলল, দীপু তুই আজকাল অনেক চুপচাপ হয়ে গেছিস, আগের মতো হাসিস না, তোর চোখে আমি শুধু একটা শূন্যতা দেখি। ভাই তুই কাকে ভুলে থাকতে চাইছিস? আমি কিছু বললাম না। সাগরও বুঝে গেছে আমি এখন নিজের ভিতরে ঝড় নিয়ে কথা বলতে চাই না, কিন্তু সেই দিন রাতে ঘুমাচ্ছিল না। বিছানার চাদরে গা গুজে শুয়ে শুধু একটা নাম ঘুরপাক খাচ্ছে মাথার ভিতরে, নিশি। কেমন আছে সে? আমার অনগত বাচ্চা কেমন আছে? আমার কথা কি তার একবারও মনে পড়ে না? হঠাৎ বুকের মধ্যে কেমন জানি ব্যথা অনুভব করলাম, হাতটা বুকে চেপে ধরলাম, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সাগর ছুটে এলো আর বলল, দীপু কি হয়েছে ভাই, তুই ঠিক আছিস? আমি ফিসফিস করে বললাম, ভাই নিশি, আমার নিশি, আমি ওকে ভীষণ মিস করছি। সাগর কিছু না বলে আমার মাথায় পানি ঢাললো। আমি কাঁপছিলাম, ঘামছিলাম, কিন্তু গলার নিচের যন্ত্রণাটা কোনোভাবেই কমছিল না। এইদিকে গ্রামে নিশির অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। ডাক্তার বারবার মানসিক চাপ কমানোর কথা বলছে, কিন্তু নিশির সেই ফাঁকা চোখ যেন কেউ নেই, শুধু দীপু, শুধু তার মুখ। একদিন সন্ধ্যাবেলা আম্মু আর আব্বু দুজনে আমার ছবিগুলো বের করে নিশির সামনে এনে রাখলেন। আম্মু বললেন, নিশি মা, ওকে যদি তুই ভুল করতে দেখেছিস, তুই কি নিজের জায়গা থেকে একবারও ভাবিসনি? দীপু তো কখনো তোকে ছেড়ে যেতে চাইনি, সে তো তোকে বিয়ে করেই সংসার করতে চেয়েছিল। নিশি চুপচাপ ছবি ধরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নিশি বলল, আমি ওর চোখে ভালোবাসা দেখেছিলাম, কিন্তু বিশ্বাস রাখতে পারিনি বড় আম্মু। বলে আম্মুকে ধরে অনেক কান্না করতে লাগলো। আম্মু নিশির মাথায় হাত রাখলেন আর সান্ত্বনা দিতে লাগলেন। তখন আব্বু বলল, দেখো মামুনি, একদিন তোমার টানে আর ওর বাচ্চার টানে অবশ্যই ফিরে আসবে, ওকে ফিরে আসতেই হবে। সেই রাতে বৃষ্টি হচ্ছিল হালকা। নিশি নিজের ঘরে বসে ডায়েরি লিখছিল। দীপু ভাইয়া, আজ বাইরে বৃষ্টি পড়ছে, তুমি থাকলে বলতে। নিশি চলো না একটু বাইরে বৃষ্টি বিলাস করি, দুজনে একসাথে ভিজতাম। আমি যদি বলি আমার হৃদয়ে এখনো বৃষ্টির মতো তোমার ভালোবাসা পড়ে, তুমি কি বিশ্বাস করবে? এভাবে আরো 3টা মাস কেটে গেল। 3 মাস পর বিকেলের দিকে হঠাৎ নিশির পেটের ব্যথা শুরু হলো। প্রথমে সবাই ভেবেছিল সাধারণত গ্যাস্ট্রিক বা গ্যাসের ব্যথা, কিন্তু মিনিট না গড়াতেই নিশি মাটিতে বসে পড়লো, চোখ মুখ কুঁচকে আছে, ঘেমে একেবারে ভিজে গেছে। আম্মু দৌড়ে এসে বললেন, হাই আল্লাহ, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিতে হবে। গ্রামের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলো নিশিকে। গাড়িতে ওঠার সময়ও নিশি কাঁপছিল। চাচ্চু, আব্বু, আম্মু সবাই তড়িঘড়ি করে সাথে গেলেন। হাসপাতালে পৌঁছে ডাক্তার তাড়াতাড়ি ওকে ওয়ার্ডে নিয়ে গেল। মিনিট 10 পর এক নার্স এসে বললেন, রোগীর বাচ্চার পজিশন ঠিক আছে, কিন্তু ওর শরীর অনেক দুর্বল, এখনই প্রসব বেদনা শুরু হয়েছে, প্রস্তুত থাকেন। 20 মিনিট পর কান্নার টেনশনের মধ্যে হঠাৎ হাসপাতালের করিডোরে একটা ফুটফুটে কন্যা শিশুর কান্না শোনা গেল। নার্স এসে জানালো, মেয়ে সন্তান হয়েছে, মা মেয়ে দুজনেই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ।
আব্বু চোখের চশমা খুলে চোখ মুছলেন, আম্মু কোরআন শরীফ হাতে নিয়ে কেঁদে ফেললেন। সবাই দৌড়ে গিয়ে বাচ্চাটাকে প্রথমে দেখলো। গোলগাল ছোট্ট মুখ, কাঁপতে কাঁপতে ঘুমাচ্ছে, যেন দীপুরই এক প্রতিচ্ছবি। এদিকে ঢাকায় ঘুম ভাঙলো আজ একটু দেরিতে। ম্যাচের জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকছে চোখে। সাগর চুপচাপ বসেছিল বিছানার পাশে। আমার চোখ খুলতেই বলল, ভাই আজ একটা ইন্টারভিউ ছিল না তোর? আমি হঠাৎ উঠে বসলাম আর বললাম, হ্যাঁ, আজ একটা শেষ সুযোগের মতো ইন্টারভিউ। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদের জন্য ডাক পেয়েছিলাম, কিন্তু নিজের ভিতরের হাহাকার ভুলে সময় মতো পৌঁছাতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল। সাগর আমার শার্টটাই গুছিয়ে এনে দিল আর বলল, দেরি করিস না ভাই, এই চাকরিটা হলে তোর জীবনটাই বদলে যাবে। নিশির জন্য হলেও একটু হেরে যাস না। ওর কথাগুলো কানে বাজতে লাগলো। আমি আয়নার সামনে দাঁড়ালাম, একরাশ ক্লান্তি নিয়ে তাকালাম নিজের চোখে। সেখানে এখনো ভালোবাসা আছে, কিন্তু সেই চোখে আজ একটা সিদ্ধান্তের দীপ্তিও ছিল। ইন্টারভিউয়ের জন্য বেরিয়ে পড়লাম। প্রায় 2 ঘন্টা জ্যাম কাটিয়ে পৌঁছে গেলাম সেই কোম্পানিতে। আমি দাঁড়িয়ে আছি বিশাল অফিস বিল্ডিং এর সামনে। সিকিউরিটি গার্ড ভিতরে ঢুকতে দিল ইন্টারভিউ কার্ড দেখে। ভিতরে ঢুকে মনটা কেমন জানি কুঁচকে গেল। সবাই এত স্মার্ট পরিপাটি। আমার সস্তা ফর্মাল ড্রেস যেন তাদের মাঝে একটু বেমানান লাগছিল। কিন্তু আমার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, নিশির মুখ আর আমার বাচ্চা। ওদের জন্যই আমি আমার জীবনটাকে নতুন করে সাজাতে চাই। ইন্টারভিউ রুমে ডাক হলো। টেবিলের ওপারে 3 জন কর্মকর্তা বসা, একজন বিদেশি, 2 জন লোকাল। শুরু হলো প্রশ্ন উত্তর। ইন্টারভিউয়ার বলল, মিস্টার দীপু, টেল আস হোয়াই ইউ থিঙ্ক ইউ আর দ্য রাইট ফিট ফর দিস রোল। আমি গলা পরিষ্কার করে বললাম, স্যার, আমি জানি আমার সিভিতে বড় কোনো কর্পোরেট নাম নেই, কিন্তু আমার আছে ইচ্ছাশক্তি, বাস্তব অভিজ্ঞতা এবং দায়িত্ব নেওয়ার সাহস। আমি শূন্য থেকে কাজ শিখে নিজেকে গড়েছি এবং আজ এখানে এসেছি কারণ আমি জীবনের সামনে দাঁড়িয়ে হেরে যেতে চাই না। ওনারা চুপচাপ শুনলেন, কিছুক্ষণ নোট নিলেন, তারপর আরো কিছু টেকনিক্যাল প্রশ্ন করলেন আর আমি আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিলাম। শেষে বললেন, উই উইল কন্ট্যাক্ট ইউ ভেরি সুন। থ্যাংক ইউ মিস্টার দীপু। আমি নত হয়ে সালাম দিয়ে বেরিয়ে এলাম। মনে হচ্ছিল হয়তো কিছু একটা বদলাতে চলেছে। তারপর তাড়াতাড়ি ম্যাচে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। 2 দিন পর সকালে আমি ম্যাচে বসে চা খাচ্ছি, হঠাৎ ফোনটা বেজে উঠলো। অজানা নম্বর। ধরতে ওপাশ থেকে ইংরেজিতে ভাঙা গলায় একজন বললেন, মিস্টার দীপু, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পজিশন। প্লিজ জয়েন আওয়ার হেড অফিস কামিং মানডে। স্যালারি উইল বি 75,000 উইথ এডিশনাল বেনিফিটস। আমার হাত কাঁপছে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। ফোনটা রেখে আমি চোখ মুছলাম, তারপর ছাদে উঠে আকাশের দিকে তাকালাম, তারপর সাগরকে নিউজটা জানালাম। সাগর বলল, অবশেষে তোর কষ্টের দিন শেষ, তুই না থাকলে এগুলো কিছুই হতো না ভাই। সাগর বলল, ছাড় তো, এখন বল কবে জয়েন করবি? আমি বললাম, সোমবার জয়েন করব। এভাবে চাকরি করতে করতে আমার জীবন থেকে 3টা বছর হারিয়ে গেল। ইদানিং নিশির কথা খুব মনে পড়ে। আমার বাচ্চা দেখতে কেমন হয়েছে সেটাও জানি না, ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে তাও জানি না। তাই ভাবছি এবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাব। তারপর অফিস থেকে ঈদের ছুটিও পেয়ে গেলাম। তাই আর দেরি না করে সাগরকে বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা থেকে বগুড়ার পথটা কেমন যেন অচেনা লাগছে আজ। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি, ধুলামাখা গাছপালা, রোদে পোড়া মাঠ, চেনা সেই নদীর মোড়, সবকিছু আমাকে পিছনে ফেলে যাচ্ছে। 3 বছর পর ফিরছি, কোনো দম্ভ নেই, নেই কোনো অভিমান, শুধু বুকের ভিতরে গুমড়ে ওঠা এক টুকরো অস্থিরতা। নিশি কি আগের মতোই আছে? আমাদের সেই ছোট্ট বাচ্চাটা, ছেলের না মেয়ে তাও জানি না। 6 ঘন্টা পর বিকেলের দিকে বাস থেকে নামলাম। সেখান থেকে নেমে একটা সিএনজি নিয়ে সোজা দুপচাচিয়া। এখন গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটছি। হঠাৎ আমার চোখ যায় একটা বাচ্চার উপর। গ্রামের এই পথে একটা বাচ্চা এখানে কি করছে? তাই বাচ্চাটার কাছে গেলাম। বাচ্চাটা অনেক কিউট, 3 বছর হয়তো বয়স হবে। আমি তার কাছে গিয়ে বললাম, হাই কিউটি। মেয়ে বাবুটা আমার দিকে তাকালো, তারপর অবাক হয়ে আমাকে জড়িয়ে ধরে তুতলিয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু। আমি শুনে শক খেলাম, এই মেয়েটি আমাকে আব্বু বলছে কেন? আর এতটুকু বাচ্চা এখনই সালাম দিতে শিখে গেছে। তারপর আমি শক্ত অবস্থায় বললাম, ওয়ালাইকুম আসসালাম। মেয়েটি বলল, অপরিচিত কাউকে দেখলে সালাম দিতে হয় জানো না? আমি বললাম, সরি, আমার ভুল হয়েছে। মেয়েটি বলল, ঠিক আছে। আমি বললাম, আমাকে আব্বু বলছো কেন? আমি তো তোমার আব্বু না মা। মেয়েটি বলল, না, তুমি আমার আব্বু। আমি বললাম, তোমার আম্মুর নাম কি? মেয়েটি বলল, ও মা, তুমি আম্মুর নাম জানো না? আম্মুর নাম নিশি।
ওর কথা শুনে আবার শখ খেলাম। এটা তো সত্যি আমার সন্তান, তার মানে আমার পুতুলের মতো একটা রাজকন্যা হয়েছে। আমি আর দেরি না করে এক ঝটকায় বুকে জড়িয়ে নিলাম। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিন্তু ওকে বুকে নেওয়ার সাথে সাথে আমার কলিজা যেন ঠান্ডা হয়ে গেল। আমার রাজকন্যা আমার বুকে চুপচাপ গুটিসুটি মেরে আছে। এভাবেই কিছু মুহূর্ত কেটে গেল। তারপর আমি তাকে বললাম, আম্মু তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম মাইশা। আমি বললাম, আম্মু তুমি এখানে একা কি করছো? মাইশা বলল, আমি তো এখানে একা নাই আব্বু। আমি বললাম, তাহলে কে আছে তোমার সাথে? মাইশা বলল, আম্মু আছে। আমি বললাম, কোথায় তোমার আম্মু? মাইশা বলল, আম্মুর ফোনে কে জানি ফোন দিয়েছে, তার সাথে কথা বলতে গেছে। বলতে বলতে নিশি আমাদের সামনে এসে হাজির। আমাকে দেখে সে পাথরের মতো দাঁড়িয়ে গেছে। আমিও তাকে দেখে থ হয়ে গেছি। তারপর নিশি মুখ দিয়ে একটা শব্দই উচ্চারণ করলো, দীপু ভাইয়া বলেই চোখ দিয়ে অঝরে পানি ফেলতে লাগলো। আমারও মুখ থেকে একটা কথাই উচ্চারিত হলো, নিশি। কিছুক্ষণ পর সেখান থেকে নিশি আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর কান্না করে। আমিও তাকে আবার বুকের সাথে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর নিশি বলল, দীপু ভাইয়া তুমি খুব খারাপ, খুব খারাপ। প্রতিবার আমাকে কষ্ট দাও। এই 3 বছরে কি আমাকে, আমাদের সন্তানকে একটা বড় মনে পড়েনি তোমার? কিভাবে ছেড়ে থাকতে পারলে আমাদেরকে? আমি বললাম, প্রতিটা মুহূর্তে আমি মরে গেছি নিশি, কিন্তু তোমার ভুল বোঝা আর দূরে ঠেলে দেওয়ার কথা মনে হলে আর ফিরে আসতে ইচ্ছা হয়নি। নিশি বলল, একটাবার সরি বলারও সুযোগ তো দাওনি। এই তোমার ভালোবাসা, এই তোমার কখনো ছেড়ে চলে না যাওয়া। আমি ভুল করেছি, সেটা বকে শুধরে দিতে, না হলে মেরে শুধরে দিতে, কিন্তু তুমি ছেড়ে চলে গেলে কেন? আমি বললাম, সরি, আর কখনো এরকম করব না। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। নিশি বলল, বলে আবার আমার বুকে মাথা রাখলো। একটু পর নিশি বলল, চলো বাসায় চলো, সবাই অনেক খুশি হবে। আমি বললাম, বলে আমি মাইশাকে কোলে নিলাম আর নিশি আমার হাত ধরলো। আমরা এবার 3 জন একসাথে গ্রামের মেঠো পথ বেয়ে বাসার সামনে চলে আসলাম। বাসার গেট খোলাম, তাই আমি ভিতরে ঢুকলাম। পায়ের শব্দ পেয়ে উঠোনে দাঁড়িয়ে থাকে একটা পরিচিত মুখ আমার দিকে ফিরে তাকালো। আমার আম্মু। আমার চোখে অন্ধকার নেমে এলো। মনের গভীর থেকে উঠে এলো কষ্ট, অনুশোচনা, ভালোবাসা সব একসাথে। আম্মু আমাকে দেখেই থমকে গেলেন। তার মুখটা অশ্রুতে ভিজে উঠলো, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ নেই। আমি বললাম, আম্মু, বলেই আমি দৌড়ে গিয়ে আম্মুর পায়ে পড়ে যাই। আম্মু যেন তখনও বিশ্বাস করতে পারছেন না আমি তার সামনে দাঁড়িয়ে। একটু পর তিনিও হাঁটু গেড়ে বসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন, দীপু আমার বাবা, তুই কইছিলি এতদিন, কেন এত কষ্ট দিলি তোর আম্মুকে? আমি বললাম, আম্মু আমি ভুল করছি, খুব বড় ভুল, ক্ষমা করে দিও আম্মু। আর তোমরাও তো আমাকে ডাকুনি আম্মু। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলেটা আবার ঘরে ফিরেছে, এটাই আমার সবচেয়ে বড় ঈদের উপহার। আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ভিতর থেকে আব্বু, চাচ্চু, চাচি সবাই আসলো। তাদের সাথে অনেক কথা বললাম। তারপর সবাই আমাকে ভিতরে নিয়ে গেল। তারপর নিজের রুমে চলে আসলাম। রুমটা বেশ গুছিয়ে রেখেছে নিশি। কতদিন পর আসলাম আমার সেই চিরচেনা রুমে। আমি ফ্রেশ হয়ে এসে খাটে একটু বসেছি মাত্র, হঠাৎ করে ছোট ছোট পায়ের শব্দ পেলাম। মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে গেল খোপা বাঁধা আমার ছোট্ট রাজকন্যা, হাতে একটা পুতুল, চোখে মায়ার আলোর মতো উজ্জ্বলতা। মাইশা মিষ্টি গলায় তুতলিয়ে বলে উঠলো, আব্বু। আমি চমকে তাকালাম। আমার মেয়ের মুখ দেখে আমি পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাই। সে দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়লো আর আমি বললাম, আমার রাজকন্যা। মাইশা বলল, আব্বু তুমি আমায় রেখে কোথায় পালাইছিলা? আমি বললাম, না আম্মু, আব্বু তোমাকে রেখে পালাইনি, শুধু একটু রাগ করেছিল। মাইশা বলল, কার উপর রাগ? আমি বললাম, আব্বু নিজেই নিজের উপর রাগ করেছিল। মাইশা আমার গালে ছোট্ট একটা চুমু দিল। তারপর বলল, জানো আব্বু, আমি আর আম্মু অনেক কষ্ট পাইছি। প্রতিদিন দোয়া করতাম আব্বু আসুক, আজকে দোয়া কাজ করেছে। আমি ওর ছোট্ট মুখটা হাতে নিয়ে চুমু দিলাম আর বললাম, আজ থেকে আব্বু কোথাও যাবে না, তোমাকে আর তোমার মাকে ছেড়ে কোথাও না। মাইশা বলল, সত্যি? আমি বললাম, সত্যি আমার রাজকন্যা। মাইশা হঠাৎই খাট থেকে নেমে গেল। আমি অবাক হয়ে বললাম, আম্মু কোথায় যাচ্ছ? মাইশা বলল, আমি আর তুমি খেলমু এখন। আমি এখন মা হই আর তুমি আমার বাচ্চা। আমি খাওয়ামু, ঘুম পাড়াবো। আমি হেসে গড়াগড়ি খাচ্ছি বিছানায়। এইটুকু মেয়ের এত আদর, এত খেয়াল। সে এসে আমার মুখে প্লাস্টিকের চামচ দিয়ে বলল, আমার বাচ্চা, হা করো হা। এই যে পায়েস দিলাম। আমি বললাম, ও কত মজার পায়েস, কে রেঁধেছে এমন পায়েস? মাইশা বলল, আমি এখন বড় হয়ে গেছি,
আম্মু বলে, আমি তোমার মায়ের মতো হইছি। আমি মাইশার কপালে আরো একটা চুমু দিয়ে বললাম, হ্যাঁ আম্মু, তুমি তো আমার মাই হয়ে গেছো। আমরা দুজনে খিলখিল করে হেসে উঠলাম। বাবা মেয়ের আদরের মুহূর্তে হঠাৎ দরজায় কড়া নাড়ল। ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকলো নিশি। তার হাসি মাখা মুখে একটু লজ্জা, একটু আবেগ আর অনেকটা ভালোবাসা। নিশি মাইশার দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি এখন দিদার ঘরে যাও, দিদা তোমার জন্য নতুন গল্পের বই এনেছে। মাইশা উত্তেজিত হয়ে বলল, গল্পের বই? আমি যাই। আমি মাইশাকে কোলে নিয়ে দাঁড়ালাম, ওর ছোট্ট গালে আরেকটা চুমু দিয়ে বললাম, যাও দিদার সাথে গল্প করো, আব্বু পরে তোমাকে নতুন গল্প শোনাবে। মাইশা খিলখিল করে হেসে দৌড়ে দিদার ঘরের দিকে চলে গেল। দরজাটা বন্ধ করার শব্দ হওয়ার পর ঘরটা যেন শুধু আমাদের জন্য থেমে গেল। নিশি দরজার পাশে দাঁড়িয়ে, তার চোখে অসীম ধৈর্য আর ভালোবাসা। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম আর বললাম, নিশি। নিশি কোনো কথা না বলে আমার বুকে মাথা রেখে দিল। তার নরম চুলের গন্ধে আমার মন ভরে উঠল। আমি তার কোমর জড়িয়ে ধরে টেনে নিলাম আরো কাছে। তারপর নিশি ফিসফিস করে বলল, এতদিন তোমাকে ছাড়া কিভাবে কাটিয়েছি নিজেও জানি না। আমি তার থুতনি ধরে মুখটা উপরে তুললাম। তার চোখে জমে থাকা জল দেখে আমারও গলা আটকে এলো। আমি বললাম, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না নিশি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তোমার আর মাইশার সঙ্গে কাটাবো। নিশির ঠোঁট কাঁপলো। আমি আর কন্ট্রোল করতে না পেরে তার ঠোঁট চেপে ধরলাম, প্রথমে আস্তে, তারপর গভীরতর। নিশিও জড়িয়ে ধরলো আমাকে। তার নিঃশ্বাস আমার গায়ে মিশে গেল। কতদিন পর যে এই ঘনিষ্ঠতা। শরীরে আগুন ছড়িয়ে পড়লো। নিশির গায়ে স্পর্শ, তার মিষ্টি গন্ধ সবই আমাকে পাগল করে দিল। আমি তাকে ধীরে ধীরে বিছানার দিকে নিয়ে গেলাম। নিশির গালে রক্তের রেখা ফুটে উঠলো। আমি তার নেকলেসের পাশ দিয়ে গলায় আর ঘাড়ে একটা চুমু দিতেই সে মৃদু কেঁপে উঠলো। হাত দিয়ে আমার চুলের মধ্যে আঙ্গুল দিয়ে দিল। আমরা দুজনেই যেন হারিয়ে গেলাম একে অপরের মধ্যে। সময় যেন থেমে গেল। ঘরের বাইরে গ্রামে সন্ধ্যা নেমে এলো, কিন্তু আমাদের ভিতর জ্বলছিল এক অবিশ্বাস্য উত্তাপ। বাইরের জোনাকিরা আলো জ্বালাচ্ছে, গাছের পাতায় মৃদু বাতাস দোলা দিল, কিন্তু আমাদের ঘরে ছিল শুধুই আমাদের নিজস্ব পৃথিবী, যেখানে শুধু ভালোবাসার ভাষাই বলতে জানতো। কখন যেন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙতেই দেখি সূর্যের আলো জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। নিশি আমার বাহুতে মাথা রেখে ঘুমাচ্ছে। তার মুখে এক প্রশান্তি, যেন সব ভয়, সব অশান্তি দূর হয়ে গেছে। আমি আস্তে করে তার কপালে চুমু দিয়ে উঠে বসলাম। জানালা দিয়ে দেখলাম মাইশা দিদার সঙ্গে উঠানে বাগানে ফুল তুলছে। নিশি আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। তার নিঃশ্বাস আমার গায়ে মিশে যেন বলতে চাইলো, আর যাইও না, কখনো না। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। নিশির চুলের নরম স্পর্শে মনে হচ্ছিল এই শান্তি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বাইরে থেকে মাইশার হাসি ভেসে এলো। মাইশা বলল, দিদা এই দেখো, এই ফুলটা আম্মুর জন্য। নিশি আমার কোলে চোখ মিলল আর ঠোঁটে এক ঝলক হাসি নিয়ে বলল, শুনলে আমাদের ছোট্ট রাজকন্যা কি বলল? আমি বললাম, হ্যাঁ, তাকে নিয়ে আজ সারা জীবন বাগান করব, তুমিও আসবে না? নিশি উঠে বসে জানালার দিকে তাকালো। সূর্যের আলোয় তার মুখটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠলো। সে আমার হাত চেপে ধরে বলল, আমি চাই আজ থেকে প্রতিদিনই এমন হোক দীপু ভাইয়া। আমি কোনো উত্তর না দিয়ে শুধু তার হাতে চুমু খেয়ে নিলাম। এর বেশি আর কি বলার থাকতে পারে? এখন আর আমরা দুইজন না, তিনজন উঠোনের দোলনায় বসে সন্ধ্যার নিঝুম পরিবেশ উপভোগ করি। মাইশা আমার রাজকন্যা আমার কোলে বসে আছে, আর নিশি আমার কাঁধে মাথা রেখে আছে। এই তো আমাদের জীবন, ছোট্ট খুশিতে ভরা ভালোবাসায় সাজা। তো এভরিওয়ান, গল্পটি এখানেই সমাপ্তি করলাম। তো গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন, আর নেক্সট গল্পের জন্য সবাই একটু অপেক্ষা করবেন। ধন্যবাদ।